হ্যালো গাইস, এই স্টোরিটা আমি আগেও দিয়েছিলাম, তো কপিরাইটের কারণে কিছু কিছু জায়গায় স্টোরিটা ভয়েস বন্ধ হয়ে গিয়েছে, তাই আবার দিচ্ছি। তো চলো শুরু করা যাক। আরে কই সবাই রেডি তো? আরে হ্যাঁ হ্যাঁ, সবাই চলে এসেছি, চল চল। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না। আমরা হলাম সেই কলেজ লাইফের বন্ধু। সেই কলেজ লাইফ থেকে আমরা ঠিক করে রেখেছি বিয়ের পর আমরা একসাথে কোথাও ঘুরতে যাব। অ্যাট লাস্ট সেই দিনটা চলেই এলো। হ্যাঁ, সে তো এলোই, কিন্তু বেচারা যে হোক, বেটার আর বিয়ে হলো না। আর ওর বিয়ের জন্য আমরা অপেক্ষাও করতে পারছি না। এ বেটা মনে হচ্ছে সদা সিঙ্গেলই থাকবে, যোগী বাবা হয়ে। এই শুরু হয়ে গেল আমার পিছনে লাগা। কেন রে ভাই, আমি বিয়ে করিনি বলে তোদের এত জ্বালা কিসে? তোরা তো করেছিস, থাক না। তা না, আমার পিছনে পড়ে আছে। এই তো বাবা ভালো আছি, সিঙ্গেল লাইফ। ওর একেবারে ঝাঁকানাকা কেস, কোনো পিছু টান নেই, কিছু না। এমন সুন্দর লাইফ ছেড়ে এত তাড়াতাড়ি মিঙ্গেল হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তো আমি সিঙ্গেলই ভালো। হ্যাঁ, একদিকে ভালোই, তুই সিঙ্গেল আছিস বলে সে না আমাদেরকে গাড়ি ড্রাইভ করে নিয়ে যেতে পারবি, তাই না? তুই ড্রাইভ করে নিয়ে যাবি আর আমরা পিছনে আমাদের বউদের নিয়ে দুর্দান্ত সময় কাটাবো। হ্যাঁ তাই কাটা, চল এবার, দেরি হয়ে যাচ্ছে। এরপর সবাই মিলে বেরিয়ে গেল তাদের গন্তব্যের উদ্দেশ্যে। এরা হলো কলেজ লাইফের বন্ধু, একসাথেই পড়াশোনা, তারপর সেখান থেকে প্রেম, আর অবশেষে বিয়ে। এরা হলো জিন আর আরএম। কলেজ লাইফের খুব ভালো বন্ধু হয়, তারপর সেই বন্ধুত্ব আস্তে আস্তে প্রেমের দিকে রূপান্তরিত হয়। এ হলো জিমিন আর সুগা। প্রথমটা তো শুরু হয়েছিল ঝগড়া দিয়েই, তারপর ঝগড়া করতে করতে কখন যে প্রেম করতে শুরু করে দিল তা তারা নিজেরাও জানে না। আর এ হলো তে আর জাংকুক। জাংকুক তো প্রথম দেখাতেই তের ওপর ক্রাশ খেয়েছিল, তাই আর দেরি না করে সরাসরি প্রপোজই করে দেয়। তে প্রথম প্রথম নিমরাজি থাকলেও তারপর সেও জাংকুককে ভালোবেসে ফেলে। কয়েক মাস আগেই তাদের প্রত্যেকের ভালোবাসাই বিয়ের রূপ ধারণ করেছে, কিন্তু তারা কেউ একা একা হানিমুন যায়নি। তারা ঠিক করেছিল সবার বিয়ে হলে সবাই একসাথে কোথাও একটা ঘুরতে যাবে, আর তারা সেটাই করছে। সবাই মিলে হই হই করতে করতে বেরিয়ে পড়ে হানিমুনের উদ্দেশ্যে। আর জেহব হলো এদের খুবই ভালো বন্ধু, প্রচণ্ড কাছে। তাকে ছাড়া তারা কোনো কিছুই কল্পনা করতে পারে না, তাই তাদের হানিমুনেও এই জেহবকে তারা সাথে নিয়েই নিয়েছে। তাদের প্রত্যেকেরই একটু অ্যাডভেঞ্চারের শখ আছে। বিয়ের আগে তারা সুযোগ পেলেই বেরিয়ে পড়তো অ্যাডভেঞ্চারের খোঁজে। জেহবের মামাবাড়ি শিলিগুড়ি এলাকায়, সুন্দর পাহাড়ে ঘেরা একটি গ্রাম। তারা সেখানেই যাচ্ছে। তে পাহাড় খুব পছন্দ করে, আর জেহবের মুখে শুনেছে মামাবাড়ির সেই জায়গাটি নাকি অনেক সুন্দর একটি জায়গা, যেখানে গেলে নাকি ফিরে আসতে ইচ্ছা করে না। তাই তারা সবাই সেরকমই একটা জায়গা বেছে নিল যাওয়ার জন্য। পাহাড় জঙ্গল এসবের মাঝে একটু অ্যাডভেঞ্চারও হবে, আর তাদের হানিমুনটাও হয়ে যাবে। বেশ মনে রাখার মতো একটা বিষয় হবে। সারাটা রাস্তা তারা প্রচণ্ড আনন্দ করতে করতে চায়, গান হাসি ঠাট্টা মজা করতে করতে প্রায় বিকেল হয়ে গিয়েছে। গ্রামে পৌঁছাতে এখনও বেশ অনেকটা সময় লাগবে, কিন্তু হঠাৎই মাঝপথে ঘটল এক অঘটন। গাড়িটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। কি হলো, গাড়ি থামানি কেন? জানি না, চলছে না। এই তেল ঠিক মতো ভরে আসিসনি? আরে না না, তেল আছে, বাট স্টার্ট নিচ্ছে না, দেখছি দাঁড়া কি প্রবলেম। যে হোক গাড়ি থেকে বেরিয়ে যায় আর ডিকি খুলে দেখতে থাকে গাড়িতে কি সমস্যা হয়েছে। গাড়ির ভিতরে বসে থাকতে সবার বেশ বিরক্ত লাগছে। এমনিতেই এতটা পথ জার্নি করে এসেছে, তাই তারাও ঠিক করলো একটু মুক্ত হাওয়ায় শ্বাস নেবে। তাই গাড়ি থেকে তারা বেরিয়ে আশপাশটা একটু ঘুরতে লাগলো। আশপাশটা সত্যি অনেক সুন্দর, চারিদিকে বড় বড় গাছ, বাড়িঘর খুব একটা নেই বললেই চলে। জাংকুক ছবি তুলতে খুবই ভালোবাসে, সে এই সুযোগ কী করে মিস করবে, তাই আশপাশে ছবি তুলতে লাগলো। এদিকে গাড়ি কিছুতেই ঠিক হচ্ছে না। কিরে যে ওপার কতক্ষণ? জানি না রে, বুঝতে পারছি না কি প্রবলেম। জায়গাটা দেখে তো মনে হচ্ছে আশেপাশে লোক বসতিও খুব একটা নেই। গাড়ি তো এখান থেকে কোনো গ্যারেজে নিয়েও যাওয়া সম্ভব নয়। কি বলছিস কি? তাহলে কি রাত্রিবেলাটা আমরা এখানে কাটাবো নাকি? এক কাজ কর, সন্ধে তো হয়ে আসছে, চল একটু হেঁটে দেখি যদি কোনো থাকার ব্যবস্থা করা যায়। বলে তারা সবাই মিলে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা পথ চলে এসেছে, কিন্তু কোনো বাড়ি সেখানে দেখা যাচ্ছে না। উফ, আর পাচ্ছি না, আর কত হাঁটবো? এখানে মনে হচ্ছে না কোনো থাকার ব্যবস্থা হবে। কি বিপদে পড়লাম বলো তো। এসব ভাবতে ভাবতেই হঠাৎ দূরে এটা কোনো কিছুর চূড়া দেখা গেল। এই দেখ, ওখানে মনে হচ্ছে কিছু একটা আছে, চল তো। হ্যাঁ তাই তো, চল চল।
সবাই মিলে সেদিকেই এলো। সামনে আসতেই দেখলো এক বিশাল বড় রাজবাড়ি। ওয়াও, এই জঙ্গলের মধ্যে এত সুন্দর রাজবাড়ি, অ্যামেজিং। যাক, ভালোই হলো, অন্তত রাত কাটানোর যদি একটা ব্যবস্থা করা যায়। চল যাই, ভেতরে গিয়ে দেখি। সামনে গিয়ে গেটটা খুলে ভেতরে ঢুকলো। দেখে মনে হচ্ছে না কোনো লোকজন এখানে থাকে, তবুও দরজায় গিয়ে কয়েকবার কড়া নাড়ল, কিন্তু কোনো শব্দ পাওয়া গেল না ভিতর থেকে। এরপর জোরে একটা ঠেলা মারলেই দরজাটা কর্মর শব্দে খুলে গেল। আওয়াজটা শুনেই জিমিন একটু ভয় পেয়ে যায়, সুগার পিছনে গিয়ে লুকায়। আরে বাবা, পুরোনো দিনের দরজা, একটু আওয়াজ তো হবেই, এত ভয় পাওয়ার কি আছে বাবা? একেতেই নির্জন রাজবাড়ি, তার মধ্যে এরকম আওয়াজ শুনলেই তো গা কেমন ছমছম করে ওঠে। আচ্ছা চলো ভেতরে চলো। ভেতরে গিয়ে তারা পুরো অবাক হয়ে যায়। এ তো পুরো রাজকীয় অবস্থা, সুন্দর ঝাড়বাতি, চারিদিকে রাজকীয় আসবাবপত্র। দেখে মনে হচ্ছে মানুষজন এর বেশ দেখভাল করেই রাখে। তার মানে এখানে কেউ আসে তো অবশ্যই। কেউ কি আছেন বাড়িতে? হ্যালো? না, কোনো শব্দ পাওয়া যায় না। কেউ তো মনে হচ্ছে বাড়িতে নেই। কি করবি? কি আবার করব? নেই তো নেই, আমাদের রাতটা কাটাতে হবে, সো এখানেই থাকবো। এত সুন্দর বাড়ি ছেড়ে এখন কি বলছিস এই জঙ্গলে ঘুরে বেড়াতে? ইম্পসিবল, আমি তো পারছি না, আমার হাত পা এমনি অনেক ব্যথা করছে এতটা হেঁটে। সবাই বলেই চলেছে কিছু না কিছু। জিন অবাক হয়ে সারাটা বাড়ি ঘুরছে, এদিক ওদিক তাকিয়ে কিছু যেন খুঁজে বেড়াচ্ছে। কি রে, তুই ওভাবে কি খোঁজাখুঁজি করছিস? না, কিছু না। হঠাৎ জিনের চোখ আটকে যায় একটা ছবির দিকে। সে এক পা দুপা করে ছবিটার দিকে এগিয়ে যায়। ছবিটায় যে কী আছে কিছুই বোঝা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে কিছু মানুষের অবয়ব। তারা কি যুদ্ধ করছে নাকি অন্য কিছু, সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। যেন মনে হচ্ছে কিছু ঘোড়ার পিঠে চড়ে কিছু মানুষ দৌড়চ্ছে, আবার কোনো কোনো সময় মনে হচ্ছে কোনো নারীর প্রতিচ্ছবি সেখানে আছে। এই জিন, কি করছো কি তুমি বলো তো? মাঝে মাঝে কোথায় হারিয়ে যাচ্ছ? এই ছবিটা দেখো, কি অদ্ভুত। এগুলো পুরনো দিনের আর্টিস্টের হাতে আঁকা ছবি, বোঝা খুব দুষ্কর। আমাদের মতো সাধারণ মানুষ এসবের মর্ম বুঝবে না। দেখো, ছবিটা দেখে মনে হচ্ছে যেন কত কিছু বলার চেষ্টা করছে ছবিটার মাধ্যমে। হ্যাঁ, তোমাকে আর এখানে গবেষণা শুরু করতে হবে না, চলো। চলো। আচ্ছা, আমি বলছি কি, আমরা সারাদিন অনেক জার্নি করেছি, একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিলে হয় না? আর এখন রান্না করার মতন কোনো সামগ্রী এখানে পাবো বলে মনে হচ্ছে না, তাই বাড়ি থেকে আসার সময় যেসব খাবারগুলো নিয়ে এসেছি, রাতটুকু না হয় সেসব খাইয়েই কাটিয়ে দেওয়া যাক। সেই ভালো। কাল সকাল হলে যাই হোক করে একটা কিছু ব্যবস্থা করতে হবে। চলো। এবার সবাই মিলে খাবার দাবারগুলো একত্রিত করতে থাকে। তারা সবাই সোফার মধ্যেই বসে খেতেই যাবে, তখন জিন বলে, তোমরা এখানে বসে কেন খাচ্ছ? ওইদিকে ডাইনিং টেবিল আছে, ওদিকে চলো। এটা কি একটা খাওয়ার জায়গা? সবাই অবাক হয়ে জিনের দিকে তাকায়। তুমি কি করে জানলে ওদিকে ডাইনিং টেবিল আছে? হ্যাঁ, না, মনে হলো। এরপর সবাই সেদিকে যায়, আর সত্যি সত্যি সেখানে গিয়ে দেখতে পায় একটা বিশাল বড় ডাইনিং টেবিল। যেন মনে হচ্ছে অনেকগুলো মানুষ এখানে একসাথে বসে খাওয়া দাওয়া করতো। তারা এক এক করে সেখানে গিয়ে বসে পড়ে। জিনের বারবার মনে হতে থাকে এই বাড়ি, এই ডাইনিং টেবিল, সব কিছুই যেন তার খুব চেনা, যেন আগেও সে এসব দেখেছে, যেন খুব পরিচিত। ডাইনিং টেবিলে কিছু অস্পষ্ট অবয়ব দেখতে থাকে সে। তারা একসাথে বসে খাচ্ছে, কত আনন্দ করছে, কত কথা বলছে। জিন আবার হারিয়ে যায়। এই জিন, তুই মাঝে মাঝে কোথায় হারিয়ে যাস বলতো? খাবারটা সার্ভ কর, আমাকে পাস করে দিকে। হ্যাঁ, এই নে। এরপর সবাই রাতে খাওয়া দাওয়া সেরে নেয়। তারপর বাড়িটা ঘুরে ঘুরে একটু দেখতে থাকে, কে কোথায় থাকবে সেগুলো ঠিক করার জন্য। বাড়িটা ঘুরে ঘুরে দেখতে দেখতে তারা উপরতলায় যায়। নিচতলায় খুব একটা ঘর নেই, সমস্ত থাকার ঘর মনে হলো উপরতলাতেই। উপরতলার ঘরগুলো খুলতেই দেখলো ঘরগুলো একদম পরিপাটি, সুন্দর করে সাজানো। তারপর তারা কে কোন রুমটা নেবে ঠিক করে যে যার রুমে শুতে চলে যায়। জিন নিজের রুমে ঢুকে দেখতে পায় ঘরটার চারিদিকে অনেকগুলো আয়না মতন, যার একটার সামনে দাঁড়ালে চারপাশেও তার প্রতিচ্ছবি পড়ে। জিন আস্তে আস্তে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আরেম ততক্ষণে বিছানায় জায়গা নিয়ে নিয়েছে।
জিন এক দৃষ্টে খুঁটিয়ে খুঁটিয়ে আয়নাটাকে দেখছে। তখনই আরএম তাকে ডাক দেয়, জিন এবার শুয়ে পড়ো, বেশ রাত হয়েছে, কাল সকালে আবার উঠতে হবে আমাদের। কথাটা শুনে জিন ঘুরে তাকায়, কিন্তু জিন তো ঘুরে তাকায়, কিন্তু আয়নায় তার প্রতিচ্ছবি ঘোরে না। কিন্তু সেটা জিন বা আরএম কারোর চোখেই পড়ে না। চাই বলো জিন, বাড়িটা কিন্তু দারুণ। আমি কখনো ভাবতেই পারিনি আমাদের হানিমুনের প্রথম রাতটা এমন একটা জায়গায় কাটবে। কেমন যেন একটা মহারাজা ফিলিং হচ্ছে। মনে হচ্ছে আমি এই রাজ্যের রাজা আর তুমি এই রাজ্যের রানী। কি বলো? কিন্তু আসল সত্যটা হচ্ছে তুমি সরকারের চাকর আর আমি তোমার চাকরানী। বলেই আরএম জিনকে জড়িয়ে ধরে। এদিকে জিমিন তো আসার পর থেকে যেন বেশ ভয় রয়েছে। সে সুগাকে বলে, এই সুগা, কেমন যেন ভয় করছে, কেমন একটা ভুতুরে গা চমচমে ভাব। আমার কিন্তু অনেক ভয় লাগছে। উফ, তুমিও না জিমিন, ভয় পাওয়ার কি আছে, আমি তো আছি সাথে। হ্যাঁ, সেটা তো আরো বেশি ভয়ঙ্কর যে তুমি সাথে আছো। মানে কি বলছোটা কি? এখনো তো ভয়ঙ্কর কিছু করেইনি। কি বলো, কিছু করবো নাকি? উফ সুগা, তুমিও না সবসময় শুধু বাজে কথা। আরে না সুইটহার্ট, বাজে কথা তো কিছু বললামই না। ভাবছি এই সুন্দর রাতে কিছু হয়ে যাক। তুমি থামবে? আরে শোনা, রাগ কেন করছো? এসেছি তো হানিমুন করতে, তাই এরকম একটা ভয়ঙ্কর পরিবেশে হানিমুনটা জাস্ট জমে যাবে। চলো না আজকে রাতটাকে ইয়াদগার করে রাখি। বলে সুগা জিমিনকে নিজের কাছে টেনে নেয়। তবে যাই বলো, এই পরিবেশটা আমার দারুণ লেগেছে। তোমার দারুণ লেগেছে? আমার কোনো দিক থেকেই দারুণ লাগছে না, কেমন যেন একটা লাগছে, কেমন গা ছমছমে ব্যাপার। উফ, তুমি এত ভীতু কেন বলো তো? হ্যাঁ সেই, আমি তো ভীতুই, ছাড়ো। আরে রাগ করে না, এসব তো। বলে সুগা পিছন থেকে জড়িয়ে ধরে ওকে। কথায় এত রাগ করো কেন? তোমার সেই রাগ করার স্বভাবটা এখনো গেল না। হ্যাঁ, আমি শুধু রাগ করি আর তুমি তো কিছুই করো না। সবসময় আমাকে রাগিয়ে দিয়ে আবার বলো আমি রাগ করি, তাই না? এই ঝগড়ুটে, হানিমুনে এসে আমার সাথে ঝগড়া করবে? দেখেছো, তুমি আবার আমাকে ঝগড়ুটে বলছো। আচ্ছা বাবা, আর বলবো না, চুপ। যদি চুপ না করো, তোমাকে চুপ করানোর রাস্তা কিন্তু আমি জানি। ট্রাই করবো নাকি? তোর সরো তো। বলে জিমিন সুগাকে একটা ধাক্কা মেরে বিছানায় গিয়ে বসে পড়ে। তারপর সুগাও গুটি পায়ে জিমিনের কাছে এগিয়ে যায়। তারপর জিমিনের হাতটা ধরে কাছে টেনে তাকে জড়িয়ে শুয়ে পড়ে। এদিকে জাংকুক তো ঘরে ঢুকেই দেখে পেছন থেকে হাঁক করে, জান। ইয়েস হানি, আই ওয়ান্ট সাম এনার্জি ড্রিঙ্ক। নো প্লিজ, নো প্লিজ। জাংকুক, আমি অনেক টায়ার্ড, আমার খুব ঘুম পেয়েছে, সরো এখান থেকে। বলে জাংকুকে ছাড়িয়ে তে এসে বিছানায় শুয়ে পড়ে। উফ তে, তুমি তো নিরামিষ কেন? হ্যাঁ, সারাদিনের এই ধকলের পরে আমি আর এখন মাংসাশী হতে পারছি না তোমার মতন, সো আমি নিরামিষই ভালো, এবার আমাকে ঘুমাতে দাও প্লিজ। বলে তে এক পাশ ফিরে শুয়ে পড়ে। বেচারা জাংকুক কি আর করবে, সেও পিছনে গিয়ে তেকে পিছন থেকে হাঁক করে ঘুমিয়ে পড়ে। ঘড়িতে ঠিক 1টা বাজে। হঠাৎ কিছু একটা শব্দ শুনে আরএম ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে এক পা দুপা করে সেই শব্দের সূত্র খুঁজতে থাকে। হঠাৎ করে আরএমের চোখ যায় আয়নার দিকে। যেন মনে হচ্ছে আয়নার উপরে কিছু একটা আছে। আরএম আস্তে আস্তে হেঁটে সেখানে যায় আর গিয়ে অবাক হয়ে যায়। আয়নার ওপারে দাঁড়ানো ব্যক্তিটা হুবহু তার মতোই দেখতে, কিন্তু সেটা সে নয়, কারণ তার পোশাক সম্পূর্ণই আলাদা। সে যেন আরএমকে কিছু একটা বলতে চাইছে, যেন হাত ছানে দিয়ে তাকে ডাকতে চাইছে, তাকে ছুঁতে চাইছে। আরএম হাতটা বাড়িয়ে ছবিটাকে ছুঁতে যায়। সে যেন আকুতির স্বরে আরএমকে কিছু জানাতে চায়, কিন্তু সেটা কি সেটা বুঝতে পারছে না। আরএম তার হাতে হাতটা রাখে, আর ঠিক তখনই পেছন থেকে জিন ডেকে ওঠে, এই আরএম, কি করছো কি ওখানে? জিন, জিন দেখো, আমার এই আয়নায় প্রতিবিম্বটা আমার মতো নয়, যেন অন্য কেউ আমাকে যেন ডাকছে। বলে সামনে ফিরতেই দেখে সেখানে কেউ নেই। কি বলছো কি? ঘুমাও তো, রাত হয়েছে। আরে অবাক হয়ে যায়, এই মাত্র সে একজনকে দেখেছে এই আয়নায়, কিন্তু এখন তো কেউ নেই এখানে। তাহলে কি ঘুমের ঘরে সে ভুল দেখলো?
আরাম কিছুই বুঝতে পারছে না। সে গুটি গুটি পায়ে জিনের পাশে গিয়ে চুপ করে বসে পড়ে। আমি কিছু দেখেছিলাম জিন, বিশ্বাস করাই কি করে। হঠাৎ রাত্রেবেলা জাংকুকের খুব জল তেষ্টা পায়। জাংকুক জল খাওয়ার জন্য এক পা দুপা করে নিচে আসে। নিচে আসতেই সে দূরে কাউকে দেখতে পায়, যেন দূরে কেউ একজন দোলা খাচ্ছে। জাংকুক এক পা দুপা করে তার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু তার সামনে যেতে জাংকুক অবাক হয়ে যায়। এটা সে কাকে দেখছে? এটা যে হুবহু তার মতোই দেখতে। তার চোখের সামনে তার নিজের মতোই কোন একটা মানুষকে দোল খেতে দেখে সে প্রায় অবাক হয়ে যায়। সে এখনো বিশ্বাস করতে পারছে না সে কাকে দেখছে। অপলক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে দোলনাটা পিছন দিকে গিয়ে যখন সামনে এলো, দোলনার মধ্যে শুধু আগুন জ্বলছে। জাংকুক ভয়ে চিৎকার দিয়ে ওঠে। সবাই সেখানে এসে জড়ো হয়। জাংকুক, জাংকুক, কি হয়েছে তোমার? তুমি এরকম চেঁচাচ্ছ কেন? আমি 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 এখানে কিছু একটা দেখেছি। কেউ একটা ছিল এখানে, যাকে কিনা পুরো আমার মতো দেখতে। কি সব ভুলভাল বলছো জাংকুক? আমি আমি সত্যি কথা বলছি। আমি তাকে দেখেছি। হ্যাঁ, তারপরে হঠাৎ করে আগুন। জাংকুক আর কিছু বলতে পারলো না। হঠাৎ করে তার সারাটা শরীর যেন শিউরে উঠলো, গাটাও কেমন পাক দিয়ে উঠলো। সে তাড়াতাড়ি সামনের একটা বেসিনের দিকে দৌড়ে গেল। জেহব সঙ্গে সঙ্গে তার পিছনে গেল জাংকুককে ধরতে। জাংকুক, জাংকুক, কি হয়েছে তোর? এমন কেন করছিস? জাংকুকের মনে হচ্ছে তার গলায় যেন কিছু একটা আটকে আছে। সে অনেক কষ্টে সেটাকে বার করার চেষ্টা করলো। কাঁচতে কাঁচতে যখন কোনো তরল কিছু সে বেসিনের মধ্যে পড়লো, সবাই সেটা দেখে অবাক হয়ে গেল, কারণ সেটা ছিল রক্ত। জাংকুক, জাংকুক, কি হয়েছে তোর? জাংকুক নিজেও সেটা দেখে অবাক হয়ে গেল। জাংকুক অবাক হয়ে পিছন দিকে তাকাতে জাংকুককে দেখে সবাই ভয় পেয়ে যায়। জাংকুকের চোখ অস্বাভাবিক রকম লাল হয়ে গেছে, যেন আগুন ঠিকরে বেরিয়ে আসছে তার চোখ থেকে। পালিয়ে যাও, পালিয়ে যাও এখান থেকে, ওরা সবাই তোমাদের মেরে ফেলবে, পালিয়ে যাও। তারপর তের দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল, ভি, ভি, পালিয়ে যাও, এখানে তুমি থেকো না, পালিয়ে যাও, ওরা আবার তোমাকে মেরে ফেলবে, ভি, পালিয়ে যাও। জাংকুকের মুখে ভি ডাকটা শুনে সবাই অবাক হয়। তের নাম তো ভি নয়, কোনো কালে ছিলও না, বা জাংকুক তাকে ভি বলে কখনো ডাকেওনি। তাহলে ভিটাকে? জাংকুক, কি বলছো কি তুমি? আর ভিটাই বা কে? জাংকুক আর কিছুই বলতে পারে না, এখানেই অজ্ঞান হয়ে যায়। সবাই মিলে জাংকুককে ধরাধরি করে তার রুমে নিয়ে যায়, জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। অনেকক্ষণ চোখে মুখে জল দেওয়ার পর জাংকুক আস্তে আস্তে চোখ খুলে তাকায়। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? আর আমার চোখে মুখে জলই বা ছেটাচ্ছ কেন? জল ছেটাচ্ছি কেন মানে? একটু আগে যেসব কিছু বলতেই যাবে, তখন জিন তাকে ইশারায় মানা করে দেয়। এরপর সবাই যে যার ঘরে শুতে চলে যায়। জাংকুকও শুয়ে পড়ে তেকে নিয়ে। সে রাতে কারোর চোখেই ঘুম নেই। জাংকুকে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা কিছুই মনে নেই, কিন্তু সবাই বেশ বুঝতে পারছে এই বাড়িতে কিছু না কিছু তো একটা আছেই, আর যার সাথে ওরাও জড়িয়ে গেছে। তারা সবাই অপেক্ষা করতে থাকে পরের দিন সকাল হওয়ার। সকাল হতেই তারা এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু বলে না, ভাগ্য যখন আমাদেরকে নিয়ে খেলে, তখন সেই খেলা ছেড়ে বেরিয়ে যাওয়ার সাধ্যই কারণ নেই। তাদেরও হলো না। পরদিন সকাল হতে জেহব আর সুগা দুজন মিলে গাড়িটা সারানোর জন্য বেরিয়ে পড়ে। যে করেই হোক গাড়িটাকে সারাই করে তাদের রাত হওয়ার আগেই এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু তারা গাড়ির কাছে পৌঁছাতেই হঠাৎ করে গাড়িটা দাউ দাউ করে জ্বলতে থাকে। তাদের গাড়ির এমন অবস্থা দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। হঠাৎ করে কোথাও কিছু নেই, গাড়িটা এভাবে জ্বলতে শুরু করলো কেন? জেহব, আমার না সুবিধার লাগছে না, কিছু তো একটা গন্ডগোল হচ্ছেই আমাদের সাথে। আমার মনে হচ্ছে তারা চাইছে না আমরা এখান থেকে কোনোভাবে যেতে পারি। কিন্তু জেহব, আমাদের যে করেই হোক এখান থেকে যেতেই হবে, নাহলে বড় বিপদ হয়ে যাবে। জেহব, যেভাবেই হোক আমরা যে বাড়ি থেকে বেরোবই, দরকার পড়ে পায়ে হেঁটে যাব আমরা। তাড়াতাড়ি ফিরে চল, ওদেরকে নিয়ে আমরা এখনই বেরিয়ে পড়ব। হ্যাঁ, ঠিক বলেছিস, চল। এরপর ওরা দুজনে ফিরে আসে বাড়িতে আর সব ঘটনা খুলে বলে, আর সবাইকে জানায় যেভাবেই হোক এখন তাদের এই বাড়ি থেকে বেরোতেই হবে। কিন্তু বলে না, অদৃষ্টে লেখা না থাকলে হয় না। যেই তারা বেরোতে যাবে তখনই দরজাটা বন্ধ হয়ে যায়। তারা হাজার চেষ্টা করে দরজা খুলতে পারে না। এদিকে জিমিন তো কেঁদেই চলেছে ভয়ে। আমাদের সাথে কি হবে বলো তো? আমরা কি আর এখান থেকে বেরোতে পারবো না? প্লিজ তোমরা চলো, আমি এখানে থাকতে চাই না।
কিছুক্ষণের মধ্যে তারা একটু স্বাভাবিক হয়। জিমিন হঠাৎ মনে করে তার ফোনটা সে তার ঘরে রেখে এসছে। জিমিন এক পা দুপা করে ফোনটা আনতে তার ঘরে যায়। হঠাৎ কিছুতে শাড়ির আঁচলটা আটকাতে পিছন ঘুরে দেখে কেউ একজন আষ্টে পিষ্টে বাঁধা রয়েছে, যেন ছাড়া পেতে চাইছে কারোর মাধ্যমে, কিন্তু কিছুতেই সে ছাড়া পাচ্ছে না। সে প্রাণপণে চেষ্টা করছে সেই বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসার, কিন্তু কিছুতেই পারছে না সেই বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে। তার যেন প্রচণ্ড কষ্ট হচ্ছে। জিমিন একটা ঘোরের মধ্যে চলে যায়। জিমিন এক পা দুপা করে তার দিকে এগিয়ে যেতে থাকে। আস্তে আস্তে তার কাছে গিয়ে তার মুখটা ভালো করে দেখতে থাকে। এটা তারই মুখ। আস্তে করে তার চোখের বাঁধনটা খোলে। তার চোখে অশ্রুর বদলে রক্ত গড়িয়ে পড়ছে। জিমিন জোরে চিল্লে ওঠে। সঙ্গে সঙ্গে সেখানে সবাই এসে উপস্থিত হয়। সবাই দেখে জিমিন দুটো কান চেপে ধরে সেখানে হাঁটু গেড়ে বসে বসে কেঁদেই চলেছে। জিমিন, জিমিন কি হয়েছে? ওরা আমাদের বাঁচতে দিল না ইয়ুঙ্গি, ওরা আমাদের বাঁচতে দিল না। ইয়ুঙ্গি? কে ইয়ুঙ্গি? জিমিন, আমি সুগা। আর কে তোমায় বাঁচতে দিল না, কি বলছো? ঠিক তখনই নিচে তের চিৎকার শুনতে পাওয়া যায়। সবাই নিচে আবার দৌড়ে যায়। গিয়ে দেখে যে তে হাঁটু গেড়ে বসে কাঁদছে, আর সামনে জাঙ্কুক হাওয়ায় ভাসছে। সুগাদা, সুগাদা, জাঙ্কুকে বাঁচাও, জাঙ্কুকে বাঁচাও সুগাদা। সবাই ছুটে যায় জাঙ্কুকের দিকে। আর ঠিক তখনই জাঙ্কুকের ভাসমান দেহটা ধপ করে নিচে এসে পড়ে। জাঙ্কুকের কোনো সেন্সই নেই। কিছুক্ষণ পর জাঙ্কুকের জ্ঞান ফিরে আসে। সবার মুখে বিষণ্ণতা ভাব। তাদের সাথে কি ঘটে চলেছে তারা কেউই জানে না। আগামীতে কি ঘটতে পারে সেটাও তারা বুঝতে পারছে না। হয়তো কি তারা এখান থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি সব শেষ হয়ে যাবে? কিছুক্ষণ পর সবটা একটু স্বাভাবিক হয়। আর কিছু ঘটেনি আজ সারাদিনে। জাঙ্কুকও একটু স্বাভাবিক হয়েছে। সবার সাথে বসে কথাবার্তা বলছে, আর এই বাড়ি থেকে কি করে বেরোনো যায় সেসবই আলোচনা করছে। হঠাৎ তে উঠে দাঁড়ালো। কিরে তে, তুই কোথায় যাচ্ছিস? একটু ঘরে যাব, ওয়াশরুমে। ও আচ্ছা, যা। কিছুক্ষণ পর তে ওয়াশরুম থেকে ফিরে আসে। তারপর জাঙ্কুকের পাশে বসে। হঠাৎ জাঙ্কুক তের মধ্যে কেমন যেন একটু অস্বাভাবিক কিছু লক্ষ্য করে। তে যেন একটা কেমনভাবে জাঙ্কুকের দিকে তাকাচ্ছে। তার চোখে যেন একটা নেশা, যেন এই মুহূর্তে সে জাঙ্কুককে খুব করে কাছে করে পেতে চাইছে। জাঙ্কুক বেশ অবাক হয়। তে তো কখনো এমন করে না। এতদিন তাদের বিয়ে হয়েছে, প্রথম স্টেপ সবসময় জাঙ্কুককেই নিতে হয়েছে। তে নিজে থেকে কখনোই এমন কিছু করেনি, কিন্তু আজ তে চাহনি যেন অন্য কথা বলছে। জাঙ্কুক একটু খুশি হয়ে যায়। তেকে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। তে ইশারায় তাকে ঘরে যেতে নির্দেশ করে। গাইজ, আমি একটু ঘরে যাই, একটু বিশ্রাম নিই, ঠিক আছে? ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুই যা। জাঙ্কুক ঘরে চলে আসে। জাঙ্কুক আসার কিছুক্ষণের মধ্যে তেও সেখান থেকে উঠে ঘরে চলে আসে। সবাই কিছুটা অবাক হয়। হঠাৎ সবার মাঝখান থেকে ওরা দুজন এভাবে উঠে কেন চলে গেল? হঠাৎ জেহপের কিছু একটা সন্দেহ হয়। জেহপ এসব নিয়ে একটু একটু পড়াশোনা করেছে, তাই সে খুব ভালোভাবে বুঝতে পারছে জাঙ্কুক আর তে এভাবে চুপচাপ ওপরে চলে যাওয়াটা খুব একটা সাধারণ কোনো ঘটনা নয়। সুগা, আমার মনে হচ্ছে আমাদের একবার গিয়ে দেখা উচিত। এটা খুব একটা নর্মাল বলে আমার মনে হচ্ছে না। কি বলছো? ওরা হাজব্যান্ড ওয়াইফ, ওরা ওদের ঘরে যেতেই পারে। ওদের অনেক রকম পার্সোনাল দরকার থাকতে পারে, সেখানে আমরা এভাবে যেতে পারি না। যদি এটা শুধুমাত্র ওদের ব্যাপার থাকতো তাহলে আমি কিছু বলতাম না, কিন্তু আমার এখানে কোনো গন্ডগোল মনে হচ্ছে। আমাদের অবশ্যই একবার গিয়ে চেক করা উচিত। প্রয়োজন পড়ে আমরা ভেতরে ঢুকবো না, বাইরে থেকে একবার চেক তো করে আসতে পারি যে ওটা ঠিক আছে কি না। হ্যাঁ, আমার মনে হয় যে ঠিকই বলছে, আমাদের একবার ওপরে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, সবাই যাওয়ার দরকার নেই, তাহলে তুমি আর সুগা বরং গিয়ে একবার দেখে আসো, প্রয়োজন পড়লে আমাদের ডেকো। আচ্ছা ঠিক আছে। এরপর জেহপ আর সুগা জাঙ্কুকদের ঘরের সামনে যায়। জাঙ্কুককে ডাকতেই যাবে, তখনই তাদের কানে কিছু অদ্ভুত শব্দ ভেসে আসে, যেন দুটো মানুষের মিলন ঘটছে। প্রচণ্ড আবেগী সে কণ্ঠ, যেন দুটো মানুষ চরম উত্তেজনায় পৌঁছে গিয়েছে। সুগা ডাকতে যাচ্ছিল, জেহপ বাধা দেয়। এখন ডাকিস না, কিছুক্ষণ অপেক্ষা কর। ভেতর থেকে দুজনের শব্দই যেন আরও বাড়তে লাগলো, আর তারপর আস্তে আস্তে সব নিশ্চুপ। আরও কয়েক মিনিট অপেক্ষা করার পর জেহপ বাইরে থেকে জাঙ্কুককে ডাক দেয়। জাঙ্কুক,
হ্যাঁ আসছি। এরপর জাঙ্কুকাতে দুজনেই বেরিয়ে আসে খুব স্বাভাবিকভাবে, যেন কিছু ঘটেই নি। জিহোক খেয়াল করে তের চোখ দুটো অসম্ভব রকম লাল। জিহোক কিছু বুঝতে দেয় না, নিচে ওদের দুজনকে নিয়ে আসে, ধীরে সুস্থে ওদেরকে বসায়। আকাশে মিশ কালো অন্ধকার, চাঁদটাও আস্তে আস্তে অন্ধকারে ছেয়ে গেছে। চারিদিকে একটা স্তব্ধ পরিবেশ। জিহোক তিয়াংয়ের উদ্দেশ্যে বলে, আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব। আমি আশা করব তুমি আমার প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেবে। হতে পারো তুমি আমার বন্ধু, কিন্তু তোমাকে আমি ছোট বোনের মতো দেখি, তাই আশা করি দাদাকে তুমি নিরাশ করবে না, তাই তোমায় কয়েকটা কথা বলছি। বলুন, কি জানতে চান আপনি? আপনার সব প্রশ্নের উত্তর আমি দেব। জাংকুক এখনো চুপ করে রয়েছে, তার মুখে কোনো কথা নেই। চুপচাপ সে মাথা নিচু করে বসে আছে। তেও পুরোপুরি শান্ত, যেন সে জানে এরপর কি হতে চলেছে। জেহব বলে, নাম কি তোমার? আমার নাম ভি, এই বাড়ির ছোট বউ। ওর শরীরে কি করছো? আপনারা কি সত্যি জানেন না আপনারা কে হন এই বাড়ির? উনি কে হন? সবাই অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে। না, আমরা জানি না। জানতে চাই তোমার থেকে, কেন তুমি ওর শরীরে এসেছো? কি চাও তুমি ওর থেকে? সবটা খুলে বলো আমাদের। আমি ভি, এই রাজবাড়ির ছোট। এই বাড়ির 3 ছেলে ছিল। বড় ছেলে নামজুন, মেজো ছেলে ইয়ুঙ্গি, আর ছোট ছেলে এই বাড়ির ছোট রাজপুত্র কুকি, আমার বর। আমরা একে অপরকে ভালোবাসতাম, ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম। এবারে সবাই রাজি ছিল, কেউ আপত্তি করেনি। সবাই অনেক খুশি ছিল জানেন আমাদের বিয়েটা নিয়ে। দীর্ঘ কয়েক বছর একে অপরকে ভালোবাসার পর অবশেষে আমরা এক হতে চলেছিলাম। সেদিন ছিল আমাদের বিয়ে। ধুমধাম করে আমাদের বিয়ে দেওয়া হয়। আমি, কুকি, এবারে সবাই অনেক খুশি ছিল। কিন্তু জানেন, আমাদের সুখটা হয়তো কারোর পছন্দ হয়নি। কি চেয়েছিলাম বলুন তো? সারাটা জীবন একসাথে থাকতে চেয়েছিলাম, একে অপরকে ভালোবেসে কাটিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা দিল না। আমাদের কাউকে বাঁচতে দিল না, ওরা কাউকে না। নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার আনন্দে আমরা সেদিন অনেক খুশি ছিলাম। প্রত্যেকটা মানুষেরই বিয়ে নিয়ে একটা অন্যরকম অনুভূতি থাকে। আমারও ছিল জানেন, অনেক কল্পনা ছিল। অবশেষে নিজের ভালোবাসার মানুষটাকে কাছের করে পেয়েছিলাম। তাকে নিয়ে অনেক আশা, জল্পনা, কল্পনা সব মনের মধ্যে লিখে রেখেছিলাম। সেটাতে আমরা মত্ত হয়ে উঠেছিলাম আমাদের ভালোবাসার খেলায়। একে অপরকে ভালোবাসতে বাসতে হারিয়ে যাচ্ছিলাম দুজনেই। শরীরে এতটুকু সুতোর চিহ্ন ছিল না আমাদের। একটা নব দম্পতির মধ্যে ঠিক যা যা হওয়ার তাই তাই হচ্ছিল আমাদের। আমরা অনেক খুশি ছিলাম। একে অপরকে ভালোবাসতে বাসতে সেই কাঙ্ক্ষিত মুহূর্তে চলে এসেছিলাম। ব্যাস, আর কিছুক্ষণের অপেক্ষা ছিল মাত্র। ঠিক তখনই আমাদের দরজা ভেঙে ঢুকে আসে কিছু ডাকাতের দল। তারা প্রত্যেকেই মদ্যপ ছিলেন। প্রায় 6 জন মানুষকে আমাদের ঘরে ওইভাবে ঢুকে পড়তে দেখে আমরা দুজনে অনেকটা অপ্রস্তুত হয়ে যাই। দুজনের মুহূর্ত তখন খুবই লজ্জাজনক ছিল। আবেগের বশে নিজেদের কাপড় চোপড় কোথায় ছুঁড়ে ফেলেছিলাম কোনো হুঁশ ছিল না। তাদের সামনে নিজেকে ঢাকার মতো বস্ত্রটুকুও পাচ্ছিলাম না। আমাদেরকে ওই অবস্থায় দেখে তারা অট্ট হাসিতে ফেটে পড়ে। তাদের মধ্যে একজন আমাদের জামা কাপড়গুলো নিয়ে আগুনে পুড়িয়ে দেয়। আমি নিজের লজ্জা লুকাতে আমার খাটের পিছনে গিয়ে দাঁড়াই। লজ্জায় ঘেন্নায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল, কিন্তু নিজেকে বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারলাম না। সদ্য যৌবনে পা রাখা একটা মেয়েকে এভাবে তাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তারা নিজেদের ঠেকিয়ে রাখতে পারল না। 6 জন মিলে আমাকে ঘিরে ধরল। জাংকুক তাদের ঠেকানোর যথাসম্ভব চেষ্টা করেছিল, কোনো লাভ হয়নি। তারা সবাই মিলে ধরে জাংকুককে একটা দেয়ালের সাথে বেঁধে ফেলে। আর জাংকুকের সামনেই তারা একে একে আমার সাথে আর বলতে পারে না। তার চোখ দিয়ে জল গড়াচ্ছে, সাথে সেখানে উপস্থিত সবার চোখে জল। উনি চিৎকার করে কেঁদেছিলেন, অনেক কাকুতি মিনতি করেছিলেন আমাকে ছেড়ে দেওয়ার জন্য,
কিন্তু তারা আমাকে ছাড়েনি। শেষে তারা যখন আমাকে উপভোগ করে আমাকে সেখানে ফেলে রাখে, আমি তখন তাদের কাছে আকুতি করি তারা যেন কুকিকে ছেড়ে দেয়। কিন্তু না, তারা কুকিকে ছাড়েনি। শুধু কুকিকে না, ওই বাড়ির কাউকেই তারা রেহাই দেয়নি। বর্তা ভাই, মেজদা ভাই, এমনকি তাদের স্ত্রীদেরও তারা মেরে ফেলে। কুকিকে সেখানে আটকে রাখে আর টানা 7 দিন কুকির সামনেই আমাকে বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে। কাঁদতে কাঁদতে আমরা দুজনে অনেক ভেঙে পড়েছিলাম। এক ফোঁটা জলও আমাদেরকে তারা দেয়নি। যখন জলের জন্য কাঁদতাম, জোর করে মুখে মদ ঢেলে দিত। তাদের অত্যাচারে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে পরদিন সকালে কুকিও তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মানতে পারিনি আমি। সেদিন চিৎকার করে কেঁদেছিলাম, চিৎকার করে কেঁদে সবাইকে জানিয়েছিলাম কাউকে ছাড়বো না, প্রতিশোধ আমরা নিয়েই ছাড়বো। কাঁদতে কাঁদতে একসময় আমার নিঃশ্বাসটাও আমাকে ছেড়ে বেরিয়ে যায়। অবশ্য আমি সেটাই চেয়েছিলাম তখন। সেই থেকে এই বাড়িতেই ঘুরে বেরিয়েছি আমাদের নিজেদের হাতে। আমি ওদের সকলকে শেষ করেছি এক এক করে, ওদের রক্তে নিজেকে রাঙিয়েছি, কিন্তু তবুও মুক্ত হতে পারিনি। কেন জানেন? কারণ সেদিন আমাদের ভালোবাসাটা তো পূর্ণতা পায়নি। আর আমাদের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য কিছু জীবিত মানুষের শরীরের প্রয়োজন ছিল আমাদের। আর তারপর সেদিন যখন আপনারা এলেন, অবাক হয়ে গেছিলাম। পুরো হুবহু সেই মানুষগুলো যাদেরকে আমি সেদিন হারিয়েছিলাম। সব থেকে বেশি অবাক হয়েছিলাম এই মুহূর্তে আমি যার শরীরে আছি তাকে দেখে। কারণ সে যে হুবহু আমারই প্রতিবিম্ব। আর এই যে পাশে বসে আছে, ও যে আমার কুকি। সামলাতে পারিনি নিজেকে, আশ্রয় নিলাম ওদের মধ্যে। আর আজ আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আর কিচ্ছু চাওয়ার নেই। তবে জানেন তো, লোভ হচ্ছে প্রচণ্ড। আর কটা দিন যদি ওদের শরীরে থাকতে পারতাম, যদি আর কটা দিন একে অপরকে ভালোবাসতে পারতাম, খুব কি ক্ষতি হয়ে যেত। তুমি যে সত্যি বলছো সেটা আমি কি করে বিশ্বাস করব? এমন তো হতে পারে তুমি ওদের শরীরে আশ্রয় নিতে চাইছে বলে এমনটা বলছো। ও সত্যিই বলছে যে হোক। সবাই জিনের দিকে তাকায়। এ বাড়িতে আসার পর থেকে আমি তাদের দেখেছি। হ্যাঁ, আমিও দেখেছি। সবাই একসাথে কি করে ভুল দেখতে পারি বলো তো? কিন্তু ভি, তুমি এমনিতেই ওদেরকে অনেক কষ্ট দিয়েছো। জাঙ্কুক এমনিই অনেক কষ্ট পেয়েছে। ওদের একটা স্বাভাবিক জীবন আছে। তোমরা যদি ওদের শরীরে থাকো, ওরা স্বাভাবিক জীবনটায় বাঁচতে পারবে না। তাই ওদেরকে মুক্ত করে দাও। তোমার আশা তো পূরণ হয়েছে, এবার ওদেরকে ছেড়ে দাও। ফিরে আসতে দাও ওদের স্বাভাবিক দাম্পত্য জীবনে। ভি অসহায়ভাবে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক এখনও থম মেরে বসে আছে, যেন ওর শরীরে কোনো সারই নেই। আমার একটা প্রশ্ন আছে। ভি আবার জিমিনের দিকে তাকায়। তুমি তো তোমার কুকির সাথে মিলিত হতে চেয়েছিলে, কিন্তু ও তো জাঙ্কুক, ও তো তোমার কুকি নয়। এবার ভি একটু হাসে। কি বলেছে ও কুকি নয়? কুকি? ভি কুকি বলে ডাকতেই জাঙ্কুক এবার তাকায়। আর সবাই জাঙ্কুকে দেখে ভয় পেয়ে যায়, কারণ জাঙ্কুকের চোখ দুটো অসম্ভব রকম লাল। বলো ভি। এবার আমাদের ফিরতে হবে, আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে বলে ভি 2 হাত দিয়ে কুকির গালে হাতটা রাখে। তারপর কুকির হাতটা ধরে উঠে দাঁড়ায়। সবাই পরিষ্কার দেখতে পায় তে আর জাঙ্কুকের মধ্যে থেকে 2টো কালো ছায়া যেন বেরিয়ে এলো। আর তখনই আশপাশ থেকে আরও কিছু মানুষের অবয়ব ভেসে উঠল, যাদের চোখগুলো অসম্ভব রকম লাল। আর আস্তে আস্তে তারাও এই কালো অন্ধকার রাতের সাথে ধীরে ধীরে মিলিয়ে গেল। আর তার সাথে সাথেই কেটে গেল চারিদিকের অন্ধকার। রাতের কালো নিকষ অন্ধকারকে কাটিয়ে সূর্যি মামা আস্তে আস্তে উঁকি মারল। আর তার সাথে খুলে গেল সেই গৃহের প্রবেশদ্বার। জাঙ্কুক আর তের দেহটা নেতিয়ে সোফার মধ্যে পড়ে আছে।
সবার চোখে বিষণ্ণতার ছায়া। কিছুক্ষণ পর তে আর জাঙ্কুকের জ্ঞান ফেরে। সবার মুখ থেকে সবটা তারা জানতে পারে, যেটা জানার পর তে আর জাঙ্কুক দুজনেই কেঁদে চলেছে। যতটা আনন্দ নিয়ে তারা বেড়াতে এসেছিল, ততটাই বেদনা নিয়ে তারা এখান থেকে ফিরে গেল। আর চিরস্মরণীয় হয়ে থাকলো তাদের হানিমুনে আসার এই অন্ধকার রাতটা। সো গাইজ, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নিয়ম।